আসসালামু আলাইকুম। গতদিন আমাদের ফেসবুক পেজে একটি প্রশ্ন এসেছে। মনে হলো যে এই প্রশ্নটি আসলে আমাদের দেশের অনেক শিক্ষার্থী যারা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছে বা প্রোগ্রামার হতে চায় তাদের মধ্যে আছে, তাই আমি মনে করলাম যে এ বিষয়ে একটি ভিডিও তৈরি করি। তো প্রশ্নটি হচ্ছে যে টেক ইন্ডাস্ট্রিতে আমাদের এত এত ট্র্যাক, তো আমরা কিভাবে ট্র্যাক সিলেকশন করব? আমরা একটু দেখি প্রশ্নটা। তো প্রশ্নটা বলা হচ্ছে যে টেক ইন্ডাস্ট্রিতে এত এত ট্রেককে গোল সেট করা কঠিন হয়ে গেছে। ফিউচার ডিমান্ডেবল এবং বর্তমানে বাংলাদেশের জব প্রেক্ষাপটে আগামী 1 বছরে কোন স্কিলে ফোকাস করা উচিত? মেশিন লার্নিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং, মান স্ট্যাক, ব্যাকএন্ড, এ ধরনের কোন ট্র্যাক? এবং একটি ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ট্র্যাকের: ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ফুল স্ট্যাক ডেভেলপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা ইঞ্জিনিয়ার, পাইথন, ডেভঅপস, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। তো আমাদের দেশের শিক্ষার্থী বা যারা হবু প্রোগ্রামার, নতুন প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে, তাদের মধ্যে এই ট্র্যাকগুলোর ব্যাপারে কনফিউশন আছে। কারণ হচ্ছে যে এই ট্র্যাক কোনটা আসলে কি বা কোনটার ব্রাঞ্চ আসলে কি, এই ব্যাপারে আসলে অনেক কনফিউশন আছে। এখানে কিন্তু যে ট্র্যাকগুলো দেওয়া হয়েছে তার সবগুলো কিন্তু অল্টারনেটিভ এমন বলা যাবে না। আমাদের এখান থেকে কিন্তু বাছাই করার বেশ কিছু সুযোগ আছে। যেমন সে ফর এক্সাম্পল সাইবার সিকিউরিটি সম্পূর্ণ আলাদা একটা ট্র্যাক, ডেভঅপস সম্পূর্ণ আলাদা আরেকটা ট্র্যাক, প্রোগ্রামিং সম্পূর্ণ আলাদা আরেকটা ট্র্যাক। প্রোগ্রামিং করতে গেলে ক্লাউড কম্পিউটিং লাগতে পারে, ডেভঅপসে কাজ করতে গেলে ক্লাউড কম্পিউটিং লাগবে। তারপর প্রোগ্রামিং এর আবার বিভিন্ন ধাপ বা ভাগ থাকে, শাখা প্রশাখা থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেকটা ট্র্যাক। তো এই ট্র্যাক গুলো কিন্তু একটা আরেকটার ভিতরে বা একটা আরেকটার অল্টারনেটিভ এমনটাও না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের মধ্যে যারা প্রোগ্রামিং, আমাদেরকে প্রথমে ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে বাছাই করতে হবে যে আমি আসলে আহ, কোন ধরনের পেশায় যেতে চাচ্ছি। ঠিক আছে? যেমন যদি আপনি প্রোগ্রামার হতে চান, এটা এক ধরনের কাজ। আপনাকে কোড লিখতে হবে, কোড লিখে লিখে সফটওয়্যার বানাতে হবে। অন্তত আপাতত, ভবিষ্যতে হয়তো জিরো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কোড না লিখেও সফটওয়্যার তৈরি করব। এখনো অনেক হচ্ছে এ ধরনের কাজ, কিন্তু আপাতত আমরা প্রোগ্রামিং করেই সফটওয়্যার তৈরি করে থাকি। তো সেখানে আমাদের কোড লিখতে হয়। আবার মনে করেন গ্রাফিক্স ডিজাইনিং। এই দুইটা উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে খুব সহজ হয় যে পার্থক্যটা কি। তো গ্রাফিক্স ডিজাইনিং এ কিন্তু আমরা সাধারণত কোড করছি না, আমরা সেখানে হচ্ছে গিয়ে ডিজাইনিং সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করছি, লোগো তৈরি করছি, ব্যানার তৈরি করছি, ভিজিটিং কার্ড তৈরি করছি, ব্রোশিওর তৈরি করছি। তো এই জিনিসগুলো করছি গ্রাফিক্স ডিজাইনিং এ। আর প্রোগ্রামিং এ কি করছি? কোড লিখে সফটওয়্যার তৈরি করছি। তো এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা ট্র্যাক। হ্যাঁ, তো আপনার কোনটার প্রতি আগ্রহ, এটা আপনাকে ভাবতে হবে। যে আমি কি কোড লিখতে, প্রোগ্রামিং করতে চাই, নাকি আমি ডিজাইন করতে চাই। তো এই দুইটা ট্র্যাক যদি আপনি জানেন যে কোন ট্র্যাকে আসলে কি করা হয়, তাহলে আপনার কোনটা ভালো লাগে সেটার বেসিসে আপনি ডিসিশন নিতে পারেন যে আমি এই ট্র্যাকে যাব। এখন প্রশ্ন আসে যে প্রসপেক্ট, প্রসপেক্ট কোনটাতে বেশি বাংলাদেশে, ইন্টারন্যাশনাল মার্কেটে? দেখুন, প্রসপেক্ট জিনিসটা নিয়ে আগেও আমি বলেছি যে প্রসপেক্ট বলতে আমরা কি বুঝি। এখন মার্কেটে যে জিনিসগুলো ডিমান্ডে আছে, এই ডিমান্ড বলতেই বা কি বুঝি? এগুলো হচ্ছে যেগুলো চলছে, মার্কেটে চলছে। আপনি যে নামগুলো বলছেন এই নামগুলো নিশ্চয়ই মার্কেটে আছে বলেই আপনি বলেছেন। আমি আগেও একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে যেগুলো চলছে না মার্কেটে, আপনারা অনেকে কিন্তু সেগুলোর নামই জানেন না, তাই না? যে ওগুলো কি। তো যেগুলোর আপনার নাম জানেন সেগুলো আসলে মার্কেটে চলছে এখন। 19-20 ডিমান্ড নিয়ে আসলে তেমন কোনো সমস্যা নেই। সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমার কি কাজটা করতে পছন্দ নাকি পছন্দ না। আমার যদি কাজটা করতে ভালো লাগে, তাহলে আমি অবশ্যই জব পাবো, কাজ করে সফলতা পাবো, এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। কাজেই আমার কিন্তু আহ, এই ডিমান্ড নিয়ে এত বেশি টেনশন করার দরকার নাই। আর একটা জিনিস হচ্ছে যে ডিমান্ড অনেক কিছুর উপর নির্ভর করে। দেশের ডিমান্ড বিদেশের ডিমান্ড সব সময় ম্যাচ করবে না। হ্যাঁ, তো আপনাকে যখন ক্যারিয়ার শুরু করতে হবে তখন প্রথমে আপনাকে দেশের ডিমান্ডের কথাই ভাবতে হবে,
বিদেশের ডিমান্ডের কথা আপনি একটু লং টার্মে ভাববেন, যে 2 বছর 3 বছর পরে যখন আমার দেশে কাজ করার অভিজ্ঞতা হয়ে যাবে, আমি মোটামুটি স্কিলড হয়ে যাব, তখন যেন বিদেশে আমি আমার ক্যারিয়ার এক্সপান্ড করতে পারি এবং আমার প্রসপেক্ট যেন টিকে থাকে। তো আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান এই দুটাকে চিন্তা করে ভাবতে হবে যে কোন ক্যারিয়ারগুলোতে আমরা যাব। এবং সাধারণত আপনারা যে ট্র্যাকগুলোর কথা বলছেন এগুলো সবগুলোরই ডিমান্ড আছে। যেমন এই জায়গায় যে আমরা ট্র্যাকগুলো দেখতে পাচ্ছি, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে হট টপিক। প্রত্যেকটাই, কোনোটাই হচ্ছে গিয়ে এখানে এমন নাই যে ডিমান্ডে নাই। এর থেকে বাইরেও আরো অনেক টপিক আছে। এখানে তো মাত্র কয়েকটা দেখতে পাচ্ছি, এর থেকে বাইরেও অনেক টপিক আছে, জাভা আছে, ডট নেট আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাই না? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আছে নেটওয়ার্কের ক্ষেত্রে। সবগুলোরই ডিমান্ড আছে। এমবেডেড প্রোগ্রামিং আছে। হ্যাঁ, তো এগুলো কোনোটা ডিমান্ড নাই তা কিন্তু না। হ্যাঁ, তো ডিমান্ড নিয়ে আমরা কেন আসলে অযথা সময় নষ্ট করব? আমাদেরকে আগে চিন্তা করতে হবে আমি কিভাবে নিজের ফাউন্ডেশনটা তৈরি করব। তো যদি আপনার প্রোগ্রামিং ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছা হয়, অর্থাৎ আপনি কোড করতে পছন্দ করেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তখন আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দিয়ে শুরু করতে হবে এবং সেটার উপরে আগে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং এ যান, তাহলে আপনার ডিজাইন সেন্স বাই বর্ন ভালো হওয়ার দরকার আছে। তার সাথে হচ্ছে গিয়ে আপনার কিছু ডিজাইনগত পড়ালেখা করতে হবে, যেমন কালার থিম, ডিজাইন কনসেপ্ট, ডিজাইন প্রিন্সিপালস, এগুলো নিয়ে আপনাকে শিখতে হবে। আপনি যদি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইটিক্সে যেতে চান, তাহলে আপনার সেটার যেসব থিওরি এবং ফাউন্ডেশন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে চান, তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এইসব ফর্মুলাগুলো ভালোভাবে জানার ব্যাপারে আগ্রহী হতে হবে। তো আপনাকে আগে এটা ডিভাইড করতে হবে আমি কোন ধরনের ক্যারিয়ার চাই। ঠিক আছে? তারপরে আপনি সেই ধরনের ক্যারিয়ার নিয়ে সামনে আগাবেন। তো আপনাকে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আসতে হয়, তাহলে আপনাকে প্রথমে প্রোগ্রামিং শিখতে হবে, তাই না? সো ধরে আপনি হচ্ছে গিয়ে প্রোগ্রামিং শিখতে চান। সো প্রোগ্রামার ক্যারিয়ারে যদি আপনি আসেন, প্রোগ্রামার ক্যারিয়ারে আমাদের আবার এখানে অনেক ধরনের ব্রাঞ্চিং আছে, যেটা সাধারণত অন্যান্য ট্র্যাকে অত বেশি থাকে না। যেমন মনে করেন যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিং এ যান, তাহলে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রায় সব ধরনের ডিজাইনিংই করে থাকে। অনেক বেশি সিনিয়র হয়ে গেলে, স্পেশালাইজড হয়ে গেলে হয়তো সেখানে ডিভিশন চলে আসতে পারে। তারপরে যেমন যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, তখনও যদি অনেক এক্সপার্ট লেভেলে আপনি চলে যান, তখন হয়তো একটা পার্টিকুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যাটাগরিতে আপনি চলে যাবেন। তো সব সময় কিন্তু অনেক সিনিয়র লেভেলে চলে গেলে আমাদের তখন ব্রাঞ্চিংটা দেখা যায়। আর যখন আমরা জুনিয়র লেভেলে থাকি, তখন কিন্তু আমাদের ব্রাঞ্চিংটা অনেক সেক্টরেই দেখা যায় না, কিন্তু প্রোগ্রামিং এ আমাদের দেখা যায় যে ব্রাঞ্চিংটা আমরা অনেক জুনিয়র লেভেল থেকেও সিলেক্ট করে নিয়ে থাকি। সো ধরেন প্রোগ্রামার হতে চাচ্ছি। তো প্রোগ্রামার হতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এখন আপনার সিলেকশনের ব্যাপার যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। আমাদের দেশে সাধারণত আইটি ক্যারিয়ারে বেশিরভাগ মানুষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার তৈরি করে। আমাদের দেশের জন্য এই ট্র্যাকটা সহজ। আপনি যদি ডেভঅপস ট্র্যাকে যেতে চান, কিছু প্রসপেক্ট আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্র্যাকে যেতে চান, কিছু প্রসপেক্ট আছে। বাট প্রোগ্রামারের মতো এত ডিমান্ড বা এত ইজি না ওই ট্র্যাকগুলো আমাদের দেশে, কিন্তু বিদেশে ওই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং প্রচুর ডিমান্ডে আছে। তো যখন আপনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছেন, আপনার কিন্তু ইজি একটা ক্যারিয়ার তৈরি করার দরকার আছে। আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা, আমি 2-3 বছর বসে বসে শিখি ভালোভাবে এবং ট্রাই করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ক্যারিয়ার তৈরি করা যায় কিনা, এটা খুব একটা ফ্রুটফুল হবে না। কারণ কি ফ্রুটফুল না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আপনি একা একা 2-3 বছর তেমন শিখে খুব বেশি যে আগাতে পারবেন তাও কিন্তু না। এই ট্র্যাকগুলো অনেক হেভি ওয়েট ট্র্যাক, আপনাকে অবশ্যই একটা অর্গানাইজড ওয়েতে যেতে হয়।
তো আপনি আমাদের দেশের কনটেক্সটটা চিন্তা করেন। আমাদের দেশে আমাদের যে ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা পাশ করে তারা কিন্তু অনেক সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে যে আসছে ক্যারিয়ারে তা কিন্তু না। তাদের দেখা যায় অনেক ল্যাকিংস থাকে, সেই ল্যাকিংস গুলো নিয়ে তারা কনফিডেন্সের অভাবে ভোগে, এবং যখন কনফিডেন্স থাকে না তখন তারা কিন্তু সবকিছুর ব্যাপারেই শেখি থাকে। একটা জিনিসে যে কনফিডেন্স নিয়ে আমি লেগে চেপে শিখবো, সেটার পিছনে আদা জল খেয়ে লেগে থাকবো, এবং ক্যারিয়ার প্ল্যানিং খুব সুন্দরভাবে করে সেটা নিয়ে আমি খুব স্মুথলি আগাবো, সেই জিনিসটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে আমি দেখতে পাই না। ঠিক আছে, যদি দেখতে পাইতাম তাহলে সাজেশন হতো অন্যরকম। কিন্তু যেহেতু দেখতে পাওয়া যায় না, অনেক শিক্ষার্থী এটাই বোঝে না যে আমি কোন ট্র্যাকে যাব, কি করব না করব, কি হবে আমার ভবিষ্যৎ। তাই আমি মনে করি যে ইজি এন্ট্রিটাই আমি সাজেস্ট করতে চাই। ঠিক আছে, এটা এই কারণে ভুল বোঝা যাবে না যে আমি কেন অন্য ট্র্যাকগুলোতে আপনাকে প্রথমে এন্ট্রি করতে বলছি না। অনেকেরই এমন অবস্থা যে পাশ করার সাথে সাথে একটা জবের দরকার, বেকার বসে থাকতে চায় না। হ্যাঁ, আবার অনেকে বেকার বসে থেকেও যে 2-3 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেভঅপসে ক্যারিয়ার পেয়ে যাবে, সেটাও কিন্তু খুব সহজ হবে, ব্যাপারটাও এমন না। হুম। তো যাই হোক, সেই ট্র্যাকগুলোতে কিভাবে আমরা ক্যারিয়ার শুরু করতে পারি সেটা নিয়ে পরে আলাপে আসছি। বাট প্রোগ্রামিং ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ক্যারিয়ার শুরু করাটা আইটিতে খুবই সহজ একটা ওয়ে দেখা যাচ্ছে। তো আমাকে প্রোগ্রামার হতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আছে আমাদের দেশে। আমাদের দেশে বেশি যেগুলো চলে সেগুলোর মধ্যে হচ্ছে পিএইচপি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডটনেট, পাইথন, জাভা, মার্ন। এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমাদের বেশি কমন ভাবে ঘুরে ফিরে আসছে। সো এর মধ্যে আমি কোনটা বাছাই করে নিব? এর মধ্যে আসলে বাছাই করার খুব বেশি যে আসলে তারতম্য আছে তা না। যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে যে আপনার কোনটা বেশি ভালো লাগে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি বাছাই করে নিতে পারেন। তো এটা কিভাবে বুঝবেন যে আপনার কোনটা ভালো লাগে? আপনি একটা কাজ করতে পারেন, অল্প অল্প করে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এখন অল্প অল্প করে কিভাবে আমি একসাথে অতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো? প্রথমে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ শুরু করবেন, আমি সাজেস্ট করব যে আপনি সি প্লাস প্লাস বা সি দিয়ে প্রোগ্রামিং শেখেন। আমি সি প্লাস প্লাসকেই সাজেস্ট করব। সো এখানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাঙ্গেলে যে ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেক্ট করলাম, এগুলো হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য লাগবে। কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা সহায়ক হিসেবে আমরা দেখে থাকি আমাদের দেশের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সো এই সি প্লাস প্লাসটা কিন্তু আমরা ক্যারিয়ারে সাধারণত খুব বেশি সিলেক্ট করি এমন না, কিন্তু এমন নয়ও যে এটাতে কোনো জব নাই। কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি মার্কেটে জব পোস্টিং দেখেন তাহলে দেখবেন যে সি প্লাস প্লাসের জব খুবই কম, এবং আমাদের দেশে খুব কম কাজ হয়। আবারও সেই অ্যাঙ্গেলে চলে যাচ্ছি যে ডেভঅপস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই জায়গাগুলোতে যেমন আপনার এন্ট্রি করাটা একটু কঠিন হবে, ঠিক তেমনি সি প্লাস প্লাসে ফুললি ক্যারিয়ার ডেভেলপ করাটা তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং। বাট যাদের ফাউন্ডেশন স্ট্রং, যারা 100% কনফিডেন্ট, তারা ট্রাই করতে পারে। বাট সি প্লাস প্লাস অলমোস্ট আপনাকে শিখতেই হবে টাইপের একটা ব্যাপার, যে আপনি যদি প্রোগ্রামিং ক্যারিয়ারে আসতে চান প্রথম আপনাকে শেখা উচিত সি প্লাস প্লাস। এবং আমাদের দেশের ইউনিভার্সিটি গুলোতে সাধারণত কিন্তু সি প্লাস প্লাস দিয়েই প্রোগ্রামিং শেখানো শুরু করা হয়। বাট ইদানিং রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো সিএস কোর্সে সি প্লাস প্লাস বাদ দিয়ে অনেক সময় পাইথন দিয়ে বা অনেক সময় অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়, সেটা দিয়ে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং শেখানো শুরু করছে। তো আমি এটার পক্ষপাতী আবার একটু দ্বিমত এই কারণে যে অনেক ক্ষেত্রেই অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন শুরু করা হচ্ছে তখন ওই ল্যাঙ্গুয়েজের যে অনেক ফিচার সেগুলো ঠিকভাবে ইউনিভার্সিটিতে আমার মনে হয় কভার করা হচ্ছে না।
তো সেই ক্ষেত্রে সি প্লাস প্লাসটা দিয়েই শুরু করা যেত, কারণ সি প্লাস প্লাসটা দিয়ে শুরু করলেই অনেকগুলো ল্যাঙ্গুয়েজে যাওয়ার রাস্তা মোটামুটি ওপেন হয়ে যায়। তো এটা একটা প্রাইমারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো যেতে পারে আমার মতে আর কি। তবে যে কারণে আমার মনে হয় সি প্লাস প্লাস বাদ দিয়ে অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়েছে, সেটার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য বা স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটির জব রেডি করা বা ইন্ডাস্ট্রি রেডি করার মেন্টালিটি থেকে। কিন্তু সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবে না যদি না ইন্ডাস্ট্রি এক্সপার্টরা হচ্ছে গিয়ে এই বিষয়গুলোতে ট্রেনিং দিয়ে থাকে। তো যাই হোক, ওই অ্যাঙ্গেলে আমরা কথায় না যাই। মূল কথা হচ্ছে আপনি সি প্লাস প্লাস দিয়ে প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা শেখা শুরু করতে পারেন। যখন এটা আপনার মোটামুটি আয়ত্তে চলে আসবে তখন কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা, লেটস সে এখানে আমি মার্ন না বলে জাভাস্ক্রিপ্ট বলি, যেহেতু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাকে অপশন হিসেবে দেখানো হচ্ছে, ফ্রেমওয়ার্ক বা স্ট্যাক না। তো এখানে হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস শিখে ফেললে আপনি দেখবেন জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, ডট নেট, মানে ডট নেটে সাধারণত আমরা কাজ করলে দেখা যায় যে সি শার্পে কাজ করি, কাজে এটাকে সি শার্প ডট নেট বললাম। তো সি শার্প এবং জাভা এই সবগুলো ল্যাঙ্গুয়েজের অলমোস্ট অনেক সিমিলারিটি আপনি পাবেন। প্রায় বলা যায় যে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারগত 80% ম্যাচই আপনি সি প্লাস প্লাস থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র পাইথনটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, সো পাইথনটা আপনাকে হয়তো একটু আলাদাভাবে শিখতে হবে, কিন্তু আপনি সি প্লাস প্লাস থেকে ওটাও শেখার জন্য আইডিয়া পেয়ে যাবেন। তার মানে হচ্ছে যদি আপনি সি প্লাস প্লাস শিখে ফেলেন, তারপরে আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব অল্প সময়ে একটু একটু করে যাচাই করে দেখতে পারবেন। এটা আমার মতে 6 মাসের ভিতরে আপনি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই 1 মাস 2 মাস করে ট্রাই করে দেখতে পারেন যে আমার কোনটা ভালো লাগে, কোনটাতে কাজ করতে ভালো লাগে। এবং আমি আমার ইউনিভার্সিটি লাইফে তাই কিন্তু করেছিলাম। আমি সি প্লাস প্লাস শিখেছিলাম, তার আগে সি শিখেছিলাম, তারপর জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, সি শার্প ডট নেট, জাভা। শুধুমাত্র পাইথনটা আমি ইউনিভার্সিটি লাইফে শিখি নাই, বাকি সবগুলোই আমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লাইফে শিখেছিলাম। তার সাথে আরো দুই একটা শিখেছিলাম, যেমন রুবি শিখেছিলাম, অ্যাকশন স্ক্রিপ্ট শিখেছিলাম, ভিজুয়াল বেসিক বেসিক শিখেছিলাম। তো ওই জিনিসগুলো কিন্তু আমি এতগুলোই যদি ইউনিভার্সিটি লাইফে দেখে থাকতে পারি, তাহলে আপনারাও আসলে পারবেন। এবং এখানে দেখা বলতে যাচাই করে দেখা, একটু কাজ করা। আমি বেশ ডিপ লেভেলেই কাজ করেছিলাম, বাট আমি সেটা আপনাদেরকে করতে বলছি না। আপনারা 2-3 মাস অন্তত একটু সিরিয়াসলি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে ট্রাই করে দেখতে পারেন, সি প্লাস প্লাস শেখার পরে করতে পারেন। আর যদি আপনারা কোনো একটা দিয়েই শুরু করেন, যেমন জাভা দিয়ে শুরু করেন অথবা সি শার্প অথবা পাইথন, তাহলেও অন্যগুলো আপনারা একই স্টাইলেই এক্সপ্লোর করতে পারবেন। একটা যদি ভালো মতো আপনি বুঝে নেন, তাহলে অন্যগুলো এক্সপ্লোর করা কিন্তু কোনো কঠিন কাজ না। ঠিক আছে? সো এখন আপনি তো ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, ল্যাঙ্গুয়েজ শেখার পরের পার্টটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক শেখা। এবং ফ্রেমওয়ার্ক শেখার জন্য আপনাকে অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টের টাইপটা সিলেক্ট করতে হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইপ। সো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইপে এরপরে আপনাকে আসতে হবে যে আপনি কি ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন। যেমন হচ্ছে যে আপনি মোবাইল ডেভেলপমেন্ট করতে চাইতে পারেন, যে মোবাইল অ্যাপস বানাবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন। আপনি ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারেন, যে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এরকম 3টা ক্যাটাগরিতে সাধারণত আমরা হচ্ছে গিয়ে এর পরের ধাপটা ভাগ করে ফেলি, যে কি ধরনের সফটওয়্যার আমি বানাবো। ঠিক আছে? তো এখানে আমাদের ভাগ হয়ে যাচ্ছে, লেটস মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। সো এটা হচ্ছে গিয়ে ডিভাইস দিয়ে আমি ভাগ করলাম। ঠিক আছে? ডিভাইস দিয়ে ভাগ করলাম যে কি ধরনের ডিভাইসে আমার সফটওয়্যারটা চলবে। অনেক সময় একটা সফটওয়্যার তিনোটাতেই চলতে পারে। আপনি একটা সফটওয়্যার তৈরি করতে পারেন যেটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ আছে, আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশনও চলে, এরকমটাও সম্ভব।
তবে সাধারণত আমরা দেখা যায় যে তিন ভাগে ভাগ করে ফেলি, অনেকেই এরকমটা করে যে একটা পার্টিকুলার ট্র্যাকে চলে যায়, যে আমি মোবাইল অ্যাপ ডেভেলপার হয়ে যাব, শুধু মোবাইল নিয়েই কাজ করব, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব না, ডেস্কটপ নিয়ে কাজ করব না। তবে আমি মনে করি সবচেয়ে ভ্যালুয়েবল এবং আমাদের দেশেও সবচেয়ে ডিমান্ডে আছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনি যখন মোবাইল অ্যাপ ডেভেলপ করতে যাবেন, যদি আপনি একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সাধারণত দেখা যায় যে ওয়েব অ্যাপ্লিকেশনও তার সাথে আপনাকে যুক্ত করতে হয়। ঠিক আছে, ওয়েবেও আপনার কিছু কাজ করার প্রয়োজন পড়ে। অনেক সময় এটা আলাদা ভাগ করে দেওয়া হয়, যে যে মোবাইলের পার্টে কাজ করবে সে মোবাইলের পার্টেই কাজ করবে, যে যে ওয়েব ডেভেলপার সে ওয়েবের পার্টে কাজ করে দিবে। একটা টিমে তো অনেক মানুষ থাকে, তাই না? কাজ ভাগ করে দেওয়া হয় আর কি। একজনই মোবাইলে কাজ করছে, একজনই ওয়েবে কাজ করছে, এটা সাধারণত দেখা যায়, অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু যে মোবাইলে কাজ করবে সে যদি ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ না করে, তাহলে কিন্তু তার আসলে একটা ফুল সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস সম্পর্কে অনেক ল্যাকিংস থেকে যায়। যেমন মোবাইলে সাধারণত আমরা ডেটাবেজ নিয়ে কাজ করি না। ঠিক আছে, মোবাইলে সাধারণত আমরা ডেটাবেজ নিয়ে কাজ করি না, ডেটাবেজ নিয়ে কাজ করা হয় ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা কাজ করি, অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করা হয় তখন। তো ওয়েব অ্যাপ্লিকেশনেই সাধারণত বেশি মোবাইল নিয়ে কাজ করা হয়ে থাকে, ডেটাবেজ নিয়ে কাজ করা হয়ে থাকে, সরি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটাবেজের কনসেপ্টে ল্যাকিংস থেকে যাচ্ছে। স্কেলেবিলিটির বিষয়টাও কিন্তু দেখা যায় যে ওয়েব অ্যাপ্লিকেশনে আসলে হ্যান্ডেল হয়, মোবাইল অ্যাপে আমরা স্কেলেবিলিটি নিয়ে চিন্তা করি না, কারণ প্রত্যেকটা ইউজার তার নিজের মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করে, এটা অনেক ইউজার অ্যাক্সেস করে না, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন অনেক ইউজার অ্যাক্সেস করে, তাই স্কেলেবিলিটি এবং রিলায়েবিলিটি এইসব বিষয়গুলো ওয়েব অ্যাপ্লিকেশনে শেখা হয়। তো এই জন্য দেখা যায় যারা মোবাইল অ্যাপস কাজ করে তাদের একটা ডিস্যাটিসফ্যাকশন থাকে ক্যারিয়ার নিয়ে, যে আমি তো ফুললি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বুঝতে পারলাম না। ঠিক আছে, ডেস্কটপ নিয়ে যারা কাজ করে তাদেরও অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু মোবাইলের থেকে ডেস্কটপে সবগুলা পার্টে কাজ করার স্কোপ বেশি, অলমোস্ট ওয়েবের মতোই কাজ করা যায়, কিন্তু তারপরও লিমিটেড, কারণ এখানেও স্কেলেবিলিটির ইস্যুটা অনেক ক্ষেত্রে কম থাকে যদি আপনার ইউজার কম থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে ওয়েব অ্যাপ্লিকেশনের যদি ডেভেলপমেন্টটা আমরা শিখি, তাহলে আমাদের কমপ্লিট একটা নলেজ তৈরি হয়, এবং আমাদের দেশে ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ হয় অনেক বেশি, বলা যায় প্রায় 80-90%। এবং ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইডও এখন সবচেয়ে বেশি ডিমান্ডের মধ্যে আছে, যদিও মোবাইল অ্যাপ অনেক পপুলার হচ্ছে, কিন্তু সেটার সাথে কিন্তু ওয়েব কম্বাইন্ডলি কাজ করছে, শুধু ইন্ডিপেন্ডেন্টলি মোবাইল কিন্তু কাজ করছে না, এটা আমাকে বুঝতে হবে। সো মোবাইল অ্যাপ তৈরি করা মানে ওয়েব প্লাস মোবাইল অ্যাপ তৈরি করা, যদি কোনো সাকসেসফুল মোবাইল অ্যাপ আপনি তৈরি করতে চান। তো তো এই জন্য ওয়েব অ্যাপ্লিকেশনটা তে ক্যারিয়ারের শুরুতে কাজ করাটা খুব আহ, একটা লুক্রেটিভ অপশন। সাথে সাথে আপনি মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ এগুলোর ব্যাপারে শিখতে পারেন। ঠিক আছে, এগুলো শেখাটাও সাথে সাথে আপনি প্যারালালি শিখতে পারেন, যদি আপনি ট্রাই করতে চান যে আপনি কোন ধরনের ক্যারিয়ারে যাবেন, ক্যারিয়ার সিলেকশনের জন্য। কিন্তু শুরুটা আমি মনে করি ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে করলে ভালো হয়, এটা মোস্ট রিলায়েবল আর কি। যারা সেফ সাইডে থাকতে চান, যেটা বললাম, যারা কনফিডেন্ট, যারা ডান বাম সবকিছুই নিজে বোঝেন, নিজে সিদ্ধান্ত নিতে পারেন, তাদের জন্য সব রাস্তাই ওকে, কারণ তারা বিপদে পড়লেও নিজের সিদ্ধান্তে পড়বেন এবং তারা এটা মানতে রাজি, তাদের কনফিডেন্স লেভেল ওই লেভেলের। আলহামদুলিল্লাহ, আমি যখন ক্যারিয়ার সিলেক্ট করেছি আমার কনফিডেন্স লেভেল এটাই ছিল। আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে, আমার টিচার লেভেল থেকে কেউ কিন্তু আমাকে সিলেক্ট করে দেয় নাই যে তুমি এটা শিখো, এটা করো, এটা ভালো হবে, ওটা ভালো হবে। আমি নিজে যাচাই বাছাই করে নিজের সিদ্ধান্তে আমার ট্র্যাক সিলেকশন করেছি। সো মোবাইল, ডেস্কটপ আর ওয়েব অ্যাপ্লিকেশনে আমি ভাগ হয়ে গেলাম। এরপরে যখন আপনি এভাবে ভাগ হয়ে যাবেন, তখন প্রত্যেকটা ভাগের জন্য আপনার পার্টিকুলার ফ্রেমওয়ার্ক আছে, পার্টিকুলার ফ্রেমওয়ার্ক আছে। এখন আপনি তো উপরে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আসছেন। ধরেন আমি যেহেতু সি শার্প বা ডট নেট নিয়ে কাজ করি, তাই আমি সেটার ব্যাপারে যেহেতু ক্লিয়ারলি বলতে পারবো, তাই আমি এটাই সিলেক্ট করলাম। মনে করেন যে আমি সি শার্প ডট নেট সিলেক্ট করেছি ল্যাঙ্গুয়েজ, এবং এরপরে সিলেক্ট করলাম ওয়েব অ্যাপ্লিকেশন। তখন আমার অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক কোনটা শিখতে হবে? তখন আমার ফ্রেমওয়ার্ক শিখতে হবে এএসপি ডট নেট। এএসপি ডট নেট। সো এএসপি ডট নেটের ভিতরেও আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, যেটা এই মুহূর্তে আসলে আলাপ করা বা আপনার জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেমন এখানে আমার ওয়েব ফর্ম আছে, যেটা এখন অবসোলিট হয়ে গেছে।
আরেকটা আছে এমবিসি, আরেকটা আছে রেজর পেজ। ঠিক আছে, এটা হচ্ছে এএসপি ডট নেট এর তিনটা ভাগ। তার মধ্যে ওয়েব ফর্মটা অলমোস্ট অবসোলিট, কাজে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, ক্রস আউট করে দিতে পারি। এমবিসিটা সবচেয়ে পপুলার, তার সাথে রেজর পেজেও কিছু কাজ হয়। সো আমরা কিন্তু খুব সহজেই যাচাই করতে পারছি যে আচ্ছা আমরা এমবিসির দিকেই আসলে যাব। ঠিক আছে, যখন আপনি এএসপি ডট নেট শিখে ফেললেন, তখন এই সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য খুব সহজ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যদি শেখেন, তখন কিন্তু এখানে রাস্তা অনেকগুলো আছে তা না। তারপরে যদি আপনি এখানে জাভা সিলেক্ট করে আসতেন লেটসে, তাহলে একরকম হতো। লেটসে আপনি পিএইচপি সিলেক্ট যদি করে আসতেন, তখন আপনার এখানে ফ্রেমওয়ার্ক হিসেবে আসতে পারতো লারাভেল। এটা এখন মোস্ট পপুলার পিএইচপির ক্ষেত্রে। তারপর কোড ইগনাইটার আছে। সো পিএইচপির ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক বেশ অনেকগুলো আছে। কেক পিএইচপি আছে, তো অনেকগুলো আছে, কিন্তু ডট নেটের ক্ষেত্রে একটাই আছে। যদিও একটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু এই ভ্যারিয়েশনটা খুব মাইনর ভ্যারিয়েশন, মেজর ভ্যারিয়েশন না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ফ্রেমওয়ার্ক, আলাদা কোম্পানি এগুলো মেনটেন করে, সো এগুলোর ভ্যারিয়েশন আছে। সো যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আসবেন পিএইচপির ক্ষেত্রে, ধরলাম যে আমি লারাভেল যেহেতু মোস্ট পপুলার সেটাকেই ফোকাসে আনি, তো আমি ধরলাম যে যখন আমি সি শার্পকে সিলেক্ট করেছিলাম ল্যাঙ্গুয়েজ হিসেবে, তখন আমার হচ্ছে গিয়ে এএসপি ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক হবে। আর যদি আমি হচ্ছে গিয়ে পিএইচপি সিলেক্ট করে থাকি, তাহলে হচ্ছে গিয়ে আমার পিএইচপি যদি আমি সিলেক্ট করে থাকি, তাহলে আমার লারাভেল হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক হতে পারে, একটা অপশন। তো এটা হচ্ছে গিয়ে আমার যদি জাভা হয় তাহলে আমার আবার জাভার জন্য ফ্রেমওয়ার্ক আছে। যদি পাইথন হয় তাহলে জ্যাঙ্গো, আপনি যদি পাইথনে যান তাহলে জ্যাঙ্গো জ্যাঙ্গো সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি যদি মার্নে যান তাহলে নোড জে সিলেক্ট করবেন, বা অন্যান্য কিছু সিলেক্ট করবেন। সো এভাবে করে আপনাকে তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্টের পরে আপনার রাস্তাটা কিন্তু সহজ হয়ে গেল যে আপনি কোন ফ্রেমওয়ার্কটা শিখবেন, তাই না? এবং আপনাকে ওয়েব নাকি ডেস্কটপ এটা সিলেক্ট করতে হবে। তো আমরা তো দেখলাম যে ওয়েবটা মোটামুটি একটা বাই ডিফল্ট চয়েস হয়ে যাওয়ার মতো একটা বিষয়, তাই না? তাই মোবাইল বা ডেস্কটপে কেউ গেলে সে খুব কনফিডেন্ট সহকারে যাবে। যারা কনফিউশনে আছে তাদের জন্য কিন্তু ওয়েবের রাস্তায় চলে যাওয়াটা সহজ। তাই প্রথমে আপনাকে সি প্লাস প্লাস শেখা বা এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কোনো একটা আপনার কোনটাতে কোড করতে খুব ভালো লাগছে সেটা যাচাই করার পরে রাস্তা কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে চলে আসলেন, তারপরে এসে লারাভেল শিখলেন, এএসপি ডট নেট শিখলেন, অথবা জ্যাঙ্গো শিখলেন, বা অন্য যে কোনোটাতে শিখলেন। সবগুলো আমি বলছি না, কারণ আমি যে ট্র্যাক নিয়ে বেশি কাজ করি সেটার ব্যাপারে বেশি বলতে কনফিডেন্ট ফিল করি। সো ধরলাম যে রেজর পেজ আর ওয়েব ফর্মও বাদ। তো এখানে জ্যাঙ্গোতে কিন্তু আবার ডিভিশন নাই, লারাভেলও কোনো ডিভিশন নাই, শুধু এসপি ডট নেটে কয়েক ধরনের ডিভিশন ছিল। তো এখানে আমরা তাহলে কিন্তু অনেকখানেই রাইট ওয়েতে চলে আসলাম আমাদের প্রোগ্রামিং ক্যারিয়ারে, তাই না? প্রোগ্রামিং ক্যারিয়ারের সিলেকশনটা আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তাহলে হয়ে গেল। এখন আমরা তাহলে কি আর করতে পারি? এরপরের ধাপ কি হবে? এরপরে আপনি এগুলোতে যখন কিছুটা কনফিডেন্স নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার পক্ষে আপনার কলিগদের মাধ্যমে আপনার ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে গেল এখন। এখন কলিগদের মাধ্যমে আপনার সাথে আরো অন্যান্য ডেভেলপারদের কথোপকথনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু আর কি কি শিখতে হবে আপনার, সেটা যাচাই করাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, তো আমি আজকে ভিডিও বেশি লম্বা না করার জন্য আর এই অ্যাঙ্গেলে বেশি ডিপে যাব না। লেটসে আমরা প্রোগ্রামিং এ বুঝে গেলাম ক্যারিয়ার শুরু করতে হলে আমরা কিভাবে আসতে পারি, একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। এখন মোবাইল অ্যাপ্লিকেশনেও যদি আপনি সি শার্প সিলেক্ট সিলেক্ট করেন, তাহলে আপনি এখানে হয়তো জ্যামেরিন সিলেক্ট করতেন। আর আমি সি শার্প যদি সিলেক্ট করে থাকি, লেটস সে আমি মোবাইল ডেভেলপমেন্ট হতে চাই এবং আমি সি শার্প সিলেক্ট করে আসছি, তাহলে আপনি হচ্ছে গিয়ে জ্যামেরিনকে হচ্ছে গিয়ে
ফ্রেমওয়ার্ক হিসাবে আপনার চুজ করতে হবে। হবেই তা না, অল্টারনেটিভ থাকতে পারে, মানে ইউজুয়ালি এটাই করা হয়ে থাকে। তারপরে যদি ডেস্কটপ ডেভেলপমেন্টে যান তাহলে আপনি মাউই অথবা ডাব্লিউসিএফ শিখতে পারেন। মাউইটা এখন লেটেস্ট, ডাব্লিউপিএফ, সরি, ডাব্লিউপিএফ বা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সেগুলো কিছুটা অবসোলিট হয়ে গেছে। সো আমরা ধরে নিতে পারি যে আপনি মাউই শিখবেন, ডাব্লিউপিএফ এর দিকে যাবেন না, বাট এটাও একটা অল্টারনেটিভ আছে, এখনো এটা চলে। তো আমি মাউই ধরে রাখলাম, এটা হচ্ছে ডেস্কটপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক। সো ওয়েব হলে ASP.NET, ডেস্কটপ হলে মাউই, এবং মোবাইল হলে জ্যামেরিন। সো এই জিনিসগুলো কিন্তু আপনি হচ্ছে গিয়ে ট্র্যাক অনুযায়ী এভাবে আসবেন। ওকে। সো এটা হচ্ছে গিয়ে আপনি প্রোগ্রামিং ক্যারিয়ারে কিভাবে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এরপরে যদি আপনি হচ্ছে গিয়ে লেটস ডেভঅপস ক্যারিয়ারে যেতে চান, ওখানে কিন্তু এত ব্রেকডাউন, এত ভেরিয়েশন আসলে কম। ডেভঅপস ক্যারিয়ার একটা অ্যাজ ইফ ডেভঅপস ক্যারিয়ার, ওখানে যা যা শেখা লাগবে আপনার অলমোস্ট সবই শেখা লাগবে। ওখানে কিছু কিছু স্লাইট ডিফারেন্সিয়েশন আছে, যেমন কোথাও সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার বলছে, কোথাও বলছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম না, অনেক ক্ষেত্রে মেজরও বলা যেতে পারে, কিন্তু অলমোস্ট আপনাকে আহ, দেখা যায় যে এত ডিফারেন্ট ট্র্যাকে যেতে হবে এরকম কিছু না। ঠিক আছে, সেম নলেজ নিয়েই আপনি হচ্ছে গিয়ে নিজের ক্যারিয়ারটা একটু স্পেশালাইজ করতে পারেন। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আপনাকে তখন অনেক বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফ্রেমওয়ার্ক, এসডিকে, টুলস, এগুলো শিখতে হবে। কিন্তু ওগুলো অ্যাজ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার আপনার প্রায় অলমোস্ট সবগুলোই শিখতে হবে। ঠিক আছে, ওখানে কিন্তু একটা ব্রাঞ্চে চলে যাব এরকমটা হচ্ছে না। সাইবার সিকিউরিটি নিয়ে যখন কাজ করবেন তখনও আপনাকে এমনই প্রায় অলমোস্ট যা যা একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের জানা লাগে সবগুলোই শিখতে হবে। ওখানেও ভেরিয়েশন আছে, কিন্তু তারপরেও আপনার অলমোস্ট ক্যারিয়ার শুরু করার জন্য সবগুলোই মোটামুটি জানা থাকা লাগবে। এরপরে যখন আপনি সিনিয়র হয়ে যাবেন আপনি হয়তো একটা ট্র্যাকে স্পেশালাইজড হয়ে যেতে পারেন, যে আপনি এই কাজটাতে স্পেশালাইজড। তো এজন্য ওই ট্র্যাকগুলোতে যাওয়াটা কিন্তু আর তেমন কিছু আহ, এত ভেরিয়েশন বা ব্রেকডাউনের ব্যাপার নাই, কনফিউশনের ব্যাপার নাই। তো এখন যখন এখানে এতগুলো ল্যাঙ্গুয়েজ, এখানে তো সবগুলো আমি মানে লিস্ট ডাউন করি নাই প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তাই না? এগুলোর সাথে অ্যাড করে ওই ট্র্যাকগুলোকে যখন আমরা একটা বিশাল বড় লিস্ট নিয়ে আসি তখন একজন স্টুডেন্টের মাথা খারাপ হয়ে যায়। প্রথম কথা যে আমি কোথায় যাব, কোনটা দিয়ে শুরু করব, কি করব না করব এটা বোঝা। আরেকটা হচ্ছে যে আমার কি সবগুলোই শেখা লাগবে কিনা। ঠিক আছে, যেমন এই ছবিটা যেটা আমরা দেখছিলাম ফেসবুকে, তো আমার ডায়াগ্রামে তো আরো অনেক কিছু চলে আসলো, তাই না? তো এইরকম যখন সবগুলোকে জগ মানে জগাখিচুড়ি করে আমি একটা লিস্ট বানাবো তখন কিন্তু আমি টোটালি ভরকে যাব, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কিন্তু এই সবগুলো নিয়ে একসাথে চিন্তা করতে হচ্ছে না। আমাকে জানতে হবে কি যে সাইবার সিকিউরিটির কাজটা কি, ডেভঅপস এর কাজটা কি, প্রোগ্রামারের কাজটা কি, গ্রাফিক্স ডিজাইনারের কাজটা কি। এগুলো যখন আমরা জানবো তারপরে আমি কিন্তু একটা চয়েস করব যে আমি কোনটা করতে চাই। এগুলো জানতে হবে। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কাজ করে সে আসলে কি করে সেটাই জানলেন না, খালি প্রসপেক্ট নিয়ে চিন্তা করলেন যে আচ্ছা আমার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি পড়ালেখা করি, এটা নিয়ে কাজকর্ম শিখি, তাহলে আমার অনেক প্রসপেক্ট হয়ে যাবে। এটা একটা টোটালি ভুয়া এবং ভুল প্রসেস ক্যারিয়ার তৈরি করা। ঠিক আছে, আপনি জানলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক হচ্ছে গিয়ে প্রসপেক্ট, কিন্তু সেখানে আপনার অনেক ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, এবং কাজটা আপনার ভালো লাগে না। আপনার কোডিং করতে ভালো লাগে, অথবা আপনার গ্রাফিক্স ডিজাইনিং করতে ভালো লাগে, তাহলে ওইটাতে প্রসপেক্ট থাকলে কি লাভ? আপনি কিছুদিন ওইটা ট্রাই করার পরে আপনার এমন বাজে অবস্থা হবে যে আপনি বলবেন যে আমাকে কোনোভাবেই আমি অন্য ট্র্যাকে চলে যাব, আমি কোনোভাবেই আমাকে দিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করানো সম্ভব না। তো আপনার এই জন্য আগ্রহটা আগে দেখতে হবে, যাচাই করে। আপনার যদি জানার প্রয়োজন হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করলে কাজগুলো কেমন হয়, পড়ালেখাগুলো কেমন, আপনি ট্রাই করে দেখেন, কিছুদিন এটা নিয়ে ট্রাই করে দেখেন। তো ট্র্যাক গুলো আপনাকে ভাগ করতে হবে। ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স কাছাকাছি ধরনের একটা টপিক, ডেটা মাইনিং, এগুলো ডেটা নিয়ে কাজ করে, এটা একটা গ্রুপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা গ্রুপ, তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটি আরেকটা গ্রুপ, ডেভঅপস আরেকটা গ্রুপ, প্রোগ্রামিং আরেকটা গ্রুপ। ঠিক আছে, তো এই কয়েকটা, নেটওয়ার্কিং আরেকটা গ্রুপ।
তো আপনার এই প্রত্যেকটা গ্রুপকে প্রথমে হচ্ছে গিয়ে যাচাই করতে হবে যে কোন গ্রুপে আপনি যেতে চান। এবং যেটা বললাম, প্রোগ্রামার হিসেবে আমাদের দেশে ক্যারিয়ার তৈরি করাটা সহজ। এবং যদি আপনি একটা ক্যারিয়ার তৈরি করেন, লেটসে আপনি 3 বছর প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার তৈরি করলেন, 3 বছর পরে আপনার যদি মনে হয় যে আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, হয়ে যেতে পারেন, এটা আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিছুটা কাজে দিবে। কারণ হচ্ছে যে ডেভঅপস ইঞ্জিনিয়াররা প্রোগ্রামারদের সাথে কিভাবে ইন্টারেক্ট করে এটা আপনি খুব সহজে তখন বুঝতে পারবেন। সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার যদি প্রোগ্রামিং ফাউন্ডেশন থাকে কিছু, সেটাও আপনাকে হেল্প করবে। অনেক সময় সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের শেল স্ক্রিপ্ট, ব্যাশ স্ক্রিপ্ট নিয়ে কাজ করে থাকে, ডেভঅপস ইঞ্জিনিয়াররাও করে থাকে, সেখানেও ওটাও কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট থাকতে হয়। তারপরে হচ্ছে যে আপনার সফটওয়্যারের ফ্ল গুলা কোথায় থাকতে পারে, এই জিনিসগুলোর ব্যাপারে আপনার একটা ফাউন্ডেশন নলেজ তো থাকবে, তাই না? তো আপনি যদি একদম শুরুতেই প্রোগ্রামার হিসেবে 1 বছর ক্যারিয়ার করেন, তারপরে সুইচ করে চলে যান, এমন কোনো লস হবে না, বরং অ্যাডভান্টেজ হিসেবেই আমি সেটাকে দেখব। যে আপনার প্রোগ্রামিং এর নলেজ আছে তার মানে, কারণ এই যে ডেভঅপস, এটা কার জন্য ডেভঅপস আসলে ক্যারিয়ারটা তৈরি হয়েছে কাদের জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে, বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটাকে সাপোর্ট দেওয়ার জন্য, রাইট? তারপর সাইবার সিকিউরিটি তৈরি হয়েছে কাদের জন্য? অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট। এবং শুধু সার্ভারের কথা বলতে পারি, বাট শুধু সার্ভার কি কাজ করবে? অবশ্যই সফটওয়্যার নিয়েই কাজ করে কোনো ধরনের সফটওয়্যার। তো সফটওয়্যারের সিকিউরিটি, সফটওয়্যারের স্মুথ অপারেশন, এটার জন্যই তারা কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও সফটওয়্যারের মাধ্যমেই মানুষ কনজিউম করছে। ডেটা সায়েন্স, সফটওয়্যার থেকে যে ডেটা পাওয়া যায় সেটাকেই হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করছে। তো সবকিছুই কিন্তু সফটওয়্যার কেন্দ্রিক করে আমরা কানেকশনটা দেখতে পাচ্ছি। মানে এই যে ডায়াগ্রামটার মাঝখানে একটা গোল্লা আছে, বল, এটাতে আমরা সফটওয়্যার রাখতে পারি। যে মানে সবকিছুই আসলে আলটিমেটলি প্রোগ্রামিং এবং সফটওয়্যারের সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট হচ্ছে। সফটওয়্যার মানেই প্রোগ্রামিং এর সাথে কানেকশন। তো প্রোগ্রামিং এর সাথে কানেক্ট হচ্ছে, তাই আপনি যদি ক্যারিয়ারের 1-2 বছর প্রোগ্রামার হিসেবে কাজ করেন, আপনার নলেজ যেটা গেইন হবে প্রোগ্রামিং এর, সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে স্পেশালাইজ ট্র্যাকে যাওয়ার ক্ষেত্রে হেল্পও করতে পারে। ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি যে আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার শুরু করতে পারেন। আমি বায়াস করছি না আপনাকে যে সবাই ওয়েব ডেভেলপমেন্টে চলে যান। আপনার যদি অন্য কিছুতে আগ্রহ থাকে তাহলে সমস্যা নাই, বাট যদি আপনি টোটালি কনফিউজড হন, তাহলে একটা রুল অফ থাম্ব হিসেবে সেটাতে যেতে পারেন। যাওয়ার পরে কিছুদিন সেখানে কাজ করার পরে আপনার যদি অন্যটাতে পছন্দ হয়, তাহলে আপনি ট্র্যাক চেঞ্জ করে অন্যটাতে চলে যেতে পারেন। সো আশা করি আমি একটা ধারণা আপনাদেরকে দিলাম যে কিভাবে আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের ভিডিও আর লম্বা করছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে সেই অ্যাঙ্গেলে আবার আলাপ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।